হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে যে সিলেবাস রয়েছে তার মধ্যে ভারতের সম্পদ বলে একটি চ্যাপ্টার আছে, তার দুটো ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি, যেখানে সম্পদের শ্রেণীবিভাগ এবং সম্পদের ধারণা সম্পর্কে আমি পড়িয়েছিলাম। আরেকটি ভিডিওতে আমি শুরু করে দিয়েছিলাম ভারতের খনিজ সম্পদ, তার মধ্যে তিনটে ছিল। 1 নম্বর আকরিক লোহা, যেটা আমি পড়িয়ে দিয়েছি। আজকে আমি পড়াবো 2 নম্বর খনিজ সম্পদ, সেটা হলো কয়লা। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি বা ভিডিওগুলো দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আগের ভিডিওগুলোর লিংক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ওই ভিডিওগুলো দেখে নাও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও আমি কয়লার একটা স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য বানিয়েছি, আর এই স্টাডি মেটেরিয়ালটা দেখেই তোমরা কিন্তু এটা পুরোটা তৈরি করতে পারো। এই স্টাডি ম্যাটটা ভালো করে পড়ো, এছাড়া বই ফলো করো। এই স্টাডি ম্যাটটাতে বই থেকেই অনেকগুলো বই ঘেটে আমি লিখেছি, খুব ভালোভাবে জিস্ট করে গুছিয়ে লেখা আছে। তোমরা পিডিএফ চাইলে আমাকে কমেন্টে জানাও, আমি পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে আসছি ফার্স্ট পয়েন্ট। কি বলছে? কয়লা হলো একটি স্তরীভূত দাহ্য জৈব পাললিক শিলা। এটি একটি অতি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি এবং অধাতব কঠিন জ্বালানি খনিজ। কয়লা হলো চিরাচরিত সর্বপ্রাচীন ও সর্বপ্রধান শক্তি সম্পদ। এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ তোমাদের পড়ে ফেলতে হবে, তার কারণ প্রত্যেকটা বিশেষণ থেকেই কিন্তু প্রশ্ন আসবে। একটি দাহ্য জৈব জ্বালানি উদাহরণ দাও, বা একটি অধাতব কঠিন জ্বালানি খনিজের উদাহরণ দাও। সবার অ্যান্সারই কিন্তু হবে কয়লা। একটি চিরাচরিত সর্বপ্রাচীন শক্তি সম্পদ কি? এর উত্তরও হবে কয়লা। একটি শক্তি সম্পদের উদাহরণ লেখো, তারও আনসার হবে কয়লা। তাই এই প্রত্যেকটা বিশেষণ পড়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট আসছে উৎপত্তি। এর উৎপত্তি কিভাবে হয়েছিল বা কত বছর আগে হয়েছিল কয়লার উৎপত্তি, সেটা এবার আমরা জানব। বলছে প্রায় 30 কোটি বছর আগে উষ্ণ ও আর্দ্র পরিবেশে, কোন পরিবেশে হয়েছে? উষ্ণ এবং আর্দ্র পরিবেশে জলাভূমির মধ্যে যে গাছপালা গড়ে উঠেছিল সেগুলি সেখানে জমে পলিস্তরে চাপা পড়ে যায়। পরে প্রবল চাপ ও ভূ অভ্যন্তরীণ চাপে উদ্ভিদগুলি অঙ্গারীভূত হয়ে কয়লা স্তর গঠন করে। সহজ ভাষায় যদি আমি বলি তাহলে কি না, প্রায় 30 কোটি বছর আগে যেসব গাছগুলি ছিল কিংবা যেসব প্রাণীগুলি ছিল তারা উষ্ণ এবং আর্দ্র পরিবেশে একসময় তারা মারা গেছে। মারা যাওয়ার পরে উষ্ণ আর্দ্র পরিবেশে জলাভূমির মধ্যে এরা পচে গিয়ে গলে গিয়ে ধীরে ধীরে পলিস্তরে চাপা পড়ে এবং ভূ অভ্যন্তরীণ চাপের ফলে অঙ্গারীভূত হয়ে এই কয়লা গঠন করেছে, যে কয়লাগুলো এখন আমরা আমাদের কাজে লাগাচ্ছি। ঠিক আছে, এবার আসছি শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ কি বলছে? যে উৎপত্তি অনুসারে একে আমরা দুভাগে ভাগ করি। উৎপত্তি অনুসারে, যে এটা কিভাবে উৎপত্তি হয়েছে, কবে উৎপত্তি হয়েছে, সেটার উপর নির্ভর করে দুভাগে ভাগ করি। 1 নম্বর হলো অঙ্গারীয় বা কার্বনিফেরাস যুগের গন্ডোয়ানা কয়লা। আরেকটি হলো নবজীবীয় বা টারশিয়ারি যুগের আল্পস হিমালয়ান কয়লা। প্রথমটা বোঝাই যাচ্ছে যে কার্বনিফেরাস যুগের কয়লা মানে অনেক পুরনো দিনের কয়লা, তাই এটি সর্বপ্রাচীন। এটি পরিণত, অনেক দিন ধরে এটা জমে জমে সৃষ্টি হয়েছে বলে এটি যথেষ্ট পরিণত। এর স্তর অত্যন্ত পুরু। এখানে অ্যানথ্রাসাইড এবং বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায় এবং পৃথিবীর অধিকাংশ কয়লা কিন্তু গন্ডোয়ানা যুগেরই কয়লা। 2 নম্বর হচ্ছে নবজীবীয় কয়লা। নবজীবীয় কথাটা শুনেই মনে হচ্ছে যেটা নতুন, ঠিক আছে। এটা টারশিয়ারি যুগে পাওয়া যেত। এর অপর নাম হলো আল্পস হিমালয়ান কয়লা। অবশ্যই এটি নবীনতম, এর নাম শুনেই বোঝা যায়, এবং এটি প্রাথমিকভাবে গঠিত, অনেক দিনের নয়। অ্যানথ্রাসাইট এবং বিটুমিনাস জাতীয় কয়লা এগুলো কার্বনিফেরাস যুগের, এগুলো পরিণত কয়লা, আর এটি প্রাথমিক কয়লা মানে সবে সবে এর গঠন শুরু হয়েছে। এর স্তরও অবশ্যই পাতলা হবে, তাই এটি পাতলা স্তরযুক্ত। এই ধরনের কয়লাগুলো হলো লিগনাইট এবং পিট শ্রেণীর কয়লা, যেগুলি অত্যন্ত নিকৃষ্ট। নেক্সট আসছি কয়লার আসল শ্রেণী বিভাগ, অর্থাৎ কত রকমের কয়লা পাওয়া যায় এবং সেই কয়লাগুলো কি কি।
তাদের নাম কি এবং তাদের কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে অ্যানথ্রাসাইট, অ্যানথ্রাসাইট জাতীয় কয়লা। 2 নম্বর বিটুমিনাস জাতীয় কয়লা। 3 নম্বর লিগনাইট শ্রেণীর কয়লা এবং 4 নম্বর পিট জাতীয় কয়লা। এবার এর বৈশিষ্ট্যগুলো কি কি না, অ্যানথ্রাসাইটের মধ্যে কার্বনের পরিমাণ থাকে সব থেকে বেশি 85 থেকে 95%। বিটুমিনাসের মধ্যে কার্বনের পরিমাণ 50 থেকে 85%। লিগনাইটের মধ্যে কার্বনের পরিমাণ থাকে 35 থেকে 50% এবং পিট জাতীয় কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে 35%-এরও কম। তো এটা প্রশ্ন আসে যে কোন জাতীয় কয়লাতে বা কোন প্রকার কয়লাতে কার্বনের পরিমাণ বেশি থাকে এবং কোন প্রকার কয়লাতে কার্বনের পরিমাণ কম থাকে। দ্বিতীয় বলছে অ্যানথ্রাসাইট কয়লার রং কালো ও উজ্জ্বল, বিটুমিনাস কয়লার রং ধূসর কালো বা কুচকুচে কালো, লিগনাইট কয়লার রং বাদামি বা গাঢ় বাদামি, পিট জাতীয় কয়লার রং হালকা বাদামি। ঠিক আছে, অ্যানথ্রাসাইট কয়লা হলো সব থেকে উচ্চ মানের কয়লা এবং এটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এই কয়লা থেকে আগুন হয় এবং সেই আগুনটা ধোঁয়াহীন নীল রঙের হয়। বিটুমিনাস কয়লাও একটি গুরুত্বপূর্ণ কয়লা, ঠিক অ্যানথ্রাসাইট কয়লার মতোই এটি গুরুত্বপূর্ণ কয়লা, এটিও অনেক বেশি পরিমাণেই পাওয়া যায় এবং কোক কয়লা তৈরিতে কিন্তু বিটুমিনাস কয়লা কাজে লাগে। লিগনাইট কয়লার রং যেহেতু বাদামি বা গাঢ় বাদামি রঙের, তাই জন্য লিগনাইট কয়লাকে আমরা বাদামি কয়লা বলি। এই প্রশ্নটা আসে বাদামি কয়লা কোন কয়লাকে বলা হয়, এর আনসার হবে লিগনাইট কয়লাকে। এর ব্যবহার কম। আর পিট জাতীয় কয়লা একেবারেই নিম্ন মানের, তাই এর ব্যবহার প্রায় নেই বললেই চলে, এটি ছিবড়ে জাতীয় হয়। তাহলে সব থেকে ব্যবহার কম যে কয়লা, সেই জাতীয় কয়লার নাম কি না পিট কয়লা। এই পিট কয়লা সেরকম কোনো কাজে লাগে না, এই পিট কয়লার ব্যবহার প্রায় নেই। নেক্সট বলছে কয়লার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ কয়লাকে আমরা কি কি কাজে লাগাই এবং কয়লা কি কি কাজে লাগে, এর অর্থনৈতিক গুরুত্ব কি সেটা এবার আমরা পড়ব। এর যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো আগে ভালো করে মুখস্থ করে নেবে। পয়েন্টগুলোর মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো তোমরা রিডিং পড়লেও বানিয়ে লিখতে পারবে, কিন্তু পয়েন্টগুলো মুখস্থ করা বেশি দরকার, কারণ পয়েন্টের ওপরই নম্বর থাকে। 1 নম্বর বলছে তাপবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে। সারা পৃথিবীর মোট বিদ্যুৎ শক্তির 40% কয়লা পুড়িয়ে পাওয়া যায়। উত্তোলিত কয়লার প্রায় 80% ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ উৎপাদনে এবং ভারতের মোট বিদ্যুতের 59% আসে কয়লা থেকে। তাহলে কয়লা পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করি। তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লার একটি মুখ্য ভূমিকা রয়েছে। 2 নম্বর হলো লৌহ ইস্পাত শিল্পে। আকরিক লোহা থেকে লৌহ পিণ্ড ইস্পাত তৈরির জন্য উন্নত মানের কোক কয়লা ব্যবহার করা হয়। 5.5% কয়লা ভারতে লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। আকরিক লোহা থেকে যে আসল কাঁচা লোহাটা আমরা বার করি, সেই কাঁচা লোহাটা বার করার জন্য ওর মধ্যে কোক কয়লা ব্যবহার করা হয়, যাতে এই কাঁচা লোহাটা স্মুথলি বেরিয়ে আসে। ঠিক আছে, উন্নত মানের কোক কয়লা ব্যবহার করা হয়, ভালো কোক কয়লা। তার জন্য কি হয় না, আকরিক লোহা থেকে কাঁচা লোহাটা বা লৌহপিণ্ড বা যেটাকে আমরা বলি পিগ আয়রন, সেটা কিন্তু নিঃশেষিত হয়। 3 নম্বর বলছে কোল গ্যাস প্রস্তুতিতে। ভূগর্ভের সঞ্চিত কয়লাকে গ্যাসে পরিণত করে ইউসিজি পদ্ধতিতে সেই গ্যাস বিদ্যুৎ, সার ও হাইড্রোজেন উৎপাদনে ব্যবহার করা হয়। অর্থাৎ ভূগর্ভের মধ্যে যে কয়লাটা থাকে, সেই কয়লাটাকে গ্যাসে পরিণত করে ইউইসিজি নামক একটি পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে সেই গ্যাসটাকে আমরা বিদ্যুতে কনভার্ট করি, সার বানাই বা হাইড্রোজেন গ্যাস উৎপাদন করি। এইভাবে কোল গ্যাস প্রস্তুতিতে কয়লা ব্যবহৃত হয়। নেক্সট বলছে উপজাত দ্রব্যের ব্যবহার। কয়লা বানানোর পর যেসব উপজাত দ্রব্যগুলি পাওয়া যায় সেগুলি হলো 1 নম্বর অ্যামোনিয়া, 2 নম্বর বেনজল, 3 নম্বর ক্রিওজোট ও ন্যাপথালিন, এছাড়া আরও অনেক কিছু, সেগুলো ইন ডিটেলস আবার পরে পড়ছি। তো এই সব উপজাত দ্রব্যগুলি থেকে অনেক রকমের জিনিস তৈরি করা যায়। যেমন কয়লার একটি উপজাত দ্রব্য অ্যামোনিয়া, এটি থেকে বিভিন্ন প্রকার রাসায়নিক সার প্রস্তুত করা হয়। বেনজল থেকে বিভিন্ন রঞ্জক দ্রব্য প্রস্তুত করা হয়। ক্রিওজোট ও ন্যাপথালিন থেকে কীটনাশক ও অ্যান্টিসেপটিক দ্রব্য তৈরি করা হয়। এছাড়াও এইসব উপজাত দ্রব্য থেকে তৈরি করা হয় কৃত্রিম রবার,
কঠিন ফাইবার যেমন টেনিস, র্যাকেট, গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি তৈরিতে উপজাত দ্রব্যগুলি লাগে। নেক্সট বলছে শিল্পক্ষেত্রে কয়লার একটি মুখ্য ভূমিকা আছে। সিমেন্ট শিল্পে, কাগজ শিল্পে, অ্যালুমিনিয়াম শিল্পে কয়লা কাজে লাগে। এছাড়াও তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই ইট তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট বলছে ব্ল্যাক ডায়মন্ডের বাংলা অর্থ কি? কালো হিরে। অর্থাৎ কয়লাকে কালো হীরের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? পৃথিবীতে বিদ্যুতের প্রধান উৎস হলো কয়লা। অর্থাৎ আমরা যে বিদ্যুৎ পেয়ে থাকি, বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন করা হয় কয়লা পুড়িয়ে। তো কয়লার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এছাড়াও বিভিন্ন শিল্প। কয়লার বহুবিধ ব্যবহারের কারণেই কয়লাকে আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে। অর্থাৎ কয়লা আমাদের জীবনের সাথে, দৈনন্দিন জীবনের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে আমরা কয়লাকে বলি কালো হিরে বা ব্ল্যাক ডায়মন্ড। নেক্সট আসছে কোক কয়লা। ঠিক যেমন আমরা আকরিক লোহাতে পড়েছিলাম কাঁচা লোহা বা লৌহ পিণ্ড বা পিগ আয়রন, ঠিক তেমনই এই কয়লার যে অরিজিনাল ভার্সান সেটা হলো কোক কয়লা। অর্থাৎ কি বলছে পড়লেই বুঝতে পারবে, কোক ওভেনে অক্সিজেনের অনুপস্থিতিতে, মনে রাখবে অক্সিজেনের অনুপস্থিতিতে 1000 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কয়লাকে তরলে পরিণত করে তা থেকে ময়লা ও বজ্র পদার্থগুলিকে বের করে পুনরায় ওই তরলকে কঠিনে রূপান্তরিত করা হয়। একে আমরা বলি কোক কয়লা, যার কাজ কি না লৌহ ইস্পাত শিল্পে লোহা গলানোর কাজে। অর্থাৎ আকরিক লোহা থেকে কাঁচা লোহা বার করতে এই কোক কয়লা কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট বলছে ইউসিজির ফুল ফর্ম হলো আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন। এটা কি না বলছে ভূগর্ভের যেসব কয়লা যাদেরকে তোলা সম্ভব নয়, এমন গভীরে অবস্থিত বা এমন জায়গায় অবস্থিত যাদেরকে আমরা তুলতে পারি না, সেই সব কয়লাগুলিকে তো আমাদের ব্যবহার করতে হবে। তার জন্য 2টি গহ্বর খুঁড়ে জল, বায়ু ও অক্সিজেনের মিশ্রণ ঢুকিয়ে কয়লাকে সিন গ্যাসে পরিণত করা হয় এবং পাশের গহ্বর দিয়ে তা বার করে আনা হয়। এই পদ্ধতিটাকে আমরা বলি ইউসিজি পদ্ধতি বা আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন। একটু আগে তোমরা যেটা পড়লে যে কোল গ্যাস প্রস্তুত করতে আমরা ইউসিজি পদ্ধতি ব্যবহার করি। নেক্সট বলছে কয়লার উপজাত দ্রব্যগুলি কি কি? আলকাতরা, কোল গ্যাস, বেনজিন, টলুইন, ন্যাপথালিন, অ্যামোনিয়া প্রভৃতি দ্রব্য। এবার আসছি কয়লার আঞ্চলিক বন্টন, অর্থাৎ কয়লা কোথায় কোথায় পাওয়া যায়, ভারতের কোন কোন রাজ্যে কয়লা পাওয়া যায় বা কয়টি কয়লা খনি আছে, গুরুত্বপূর্ণ কয়লা খনিগুলির নাম কি, এবার সেইটা পড়ব। প্রথমে হলো গন্ডোয়ানা যুগের কয়লা, আর একটা পড়বো আমরা টারশিয়ারি যুগের কয়লা। তো গন্ডোয়ানা যুগের কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? ভারতের ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া যায়, যেটি ভারতের মধ্যে এই রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। ঝাড়খণ্ড রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কয়লা উৎপাদনে। ঠিক আছে, ভারতের মোট কয়লার প্রায় 33% কিন্তু এখান থেকে উত্তোলিত হয়। এখানকার প্রধান কয়লা খনিগুলি কি কি? প্রথমে একটা নাম দিয়েছি ঝরিয়া, যার নিচে আমি আন্ডারলাইন করেছি, তার কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে যে ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ একটি কয়লা খনি বা প্রধান কয়লা খনির নাম কি? লিখতে হবে ঝরিয়া। এবং এর থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, সেটা আমি পরে বলছি। আপাতত মনে রাখবে যে নামটা হলো ঝরিয়া। 2 নম্বর বোকারো, করণপুরা, রামগড়, গিরিডি, ডালটনগঞ্জ। 2 নম্বর হলো ওড়িশা, এটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই রাজ্যের বৃহত্তম কয়লা খনির নাম হলো তালচের। এটাও মনে রাখবে, এই প্রশ্নটাও আসে যে ওড়িশা রাজ্যের সবথেকে প্রধান বা বৃহত্তম কয়লা খনি কোনটি? এর আনসার হবে তালচের। নেক্সট হলো ছত্তিশগড়, এটি তৃতীয় স্থান অধিকার করেছে। এখানকার প্রধান কয়লা খনিগুলি হলো কোরবা, কুসমুন্ডা, ডিপকা। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, এখানকার প্রধান কয়লা খনি হল রানীগঞ্জ, এটি পশ্চিম বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুর জুড়ে বিস্তৃত। নেক্সট হলো দেউচা পাচামি, এটি বীরভূম জেলায় অবস্থিত। আগে রানীগঞ্জ ছিল পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি, কিন্তু বর্তমানে বীরভূম জেলার দেউচা পাচামি এই কয়লা খনিটি কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম কয়লা খনি। এটা মনে রাখবে, এটাও এখন প্রশ্ন আসে।
নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ, এটি পঞ্চম স্থানে রয়েছে। এখানকার প্রধান কয়লা খনিগুলি হলো সিঙ্গরানি, সোহাগপুর, ইছারি ইত্যাদি। আর নেক্সট হলো যেটি ষষ্ঠ স্থানে রয়েছে তেলেঙ্গানা, দক্ষিণ ভারতের তেলেঙ্গানা। এর প্রধান কয়লা খনিগুলি হলো করলাপল্লী এবং রানীগুন্ডাম। টারশিয়ারি যুগের কয়লা খনিগুলো কোথায় আছে, কোন কোন রাজ্যে? অসম, মেঘালয়, জম্মু কাশ্মীর প্রভৃতি রাজ্যে। এই নামগুলো জাস্ট মনে রাখবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। গন্ডোয়ানা যুগের কয়লাটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ গন্ডোয়ানা যুগের কয়লাটার প্রাধান্য সব থেকে বেশি, ওটা বেশি ব্যবহৃত হয়। নেক্সট আসছি কতগুলো শর্ট কোয়েশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসবেই, এর মধ্যে থেকে একটা দুটো। বলছে কয়লা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত? অর্থাৎ কয়লা উত্তোলনে ভারত পৃথিবীতে কত নম্বর স্থানে রয়েছে? এর আনসার হবে দ্বিতীয় স্থানে ভারত রয়েছে। নেক্সট বলছে ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি যেটা বললাম ঝরিয়া, নামটা মনে রাখতে, সেটাই হলো এর আনসার, যে ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া, যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট বলছে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোনটি? অর্থাৎ যেখান থেকে লিগনাইট জাতীয় কয়লা পাওয়া যায়, সেটার আনসার হবে নেভেলি, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট কয়লা সঞ্চয়ে পৃথিবীতে ভারতের স্থান কত? কয়লা সঞ্চয় পৃথিবীতে ভারতের স্থান কত? এর আনসার হবে পঞ্চম। কয়লা রপ্তানি ভারত কোথায় কোথায় করে? বাংলাদেশ এবং নেপালে। এবং এই প্রশ্নটা আসে যে কোক কয়লা কোথা থেকে ভারতে আসে? কোক কয়লা বেশিরভাগ অস্ট্রেলিয়া থেকে ভারতে আসে। নেক্সট আরেকটা আছে, সেটা হলো CIL, যার পুরো কথাটি হলো কোল ইন্ডিয়া লিমিটেড। এটি কি না, এটি ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা। এটি কত সালে স্থাপিত হয়? 1975 সালে। কে এটা স্থাপন করে? ভারত সরকার এটি স্থাপন করে। এর সদর দপ্তর বা এর হেড অফিস কোথায়? কলকাতাতে। ভারতের 82% কয়লা এখান থেকে উত্তোলিত হয়। এর কাজ কি? এর কাজ হলো কয়লা খনি উৎপাদন, সরবরাহ করা, ধোঁয়ার ব্যবস্থা, কম দামে কয়লা সরবরাহ করা। এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়লাটা ভালো করে এক্সপ্লেন করলাম। তোমরা ঠিকঠাক বুঝলে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা আবার করব।